হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো আমরা আজকে জাভার মেথড নিয়ে আলোচনা করব। আমাদের আমাদের এই যে জাভা সিরিজের যে কোর্স রোড ম্যাপটি আমরা ফলো করতেছি, তো সেইখানে আমরা লাস্ট ভিডিওতে কন্ট্রোল স্টেটমেন্ট নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা এই মেথড ইন জাভা এটা নিয়ে আমরা আজকে কথা বলবো। তো চলুন তাহলে শুরু করি। তো প্রথমত আমাদেরকে অ্যাকচুয়ালি জানা দরকার যে মেথডটা জিনিসটা কি। তো আপনারা যারা অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে মোটামুটি আইডিয়া আছে, আপনারা একটি ওয়ার্ড সম্পর্কে হয়তো অনেকে অবগত আছেন যে ফাংশন। তো ফাংশন এবং মেথড দুইটা জিনিসই কিন্তু একই। তো আমরা যখন কনসেপ্ট ওপি কনসেপ্টের কথা বলি, তো তখন আমরা এই ফাংশনকে মেথড হিসেবে বলে থাকি আর কি। তো ফাংশন এবং মেথড দুইটা সেম জিনিসই, এবং তারা একইভাবেই তাদেরকে লেখা লাগে, এবং তাদের ফাংশনালিটিও একই। অর্থাৎ ফাংশনের আরেকটা নামই আসলে মেথড। কিন্তু আমরা ওপিতে যখন এটাকে বলতে যাব তখন সেটাকে আমরা মেথড হিসেবে বলবো আর কি। তো এই মেথডটা আসলে কি, দেখেন আমি অ্যাকচুয়ালি থিওরিটিক্যাল পার্ট বেশি একটা আপনাদেরকে বলবো না, বিকজ এটা বলতে গেলে আপনাদের বুঝতে অনেক ঝামেলা হবে। তো আমি অত বেশি কমপ্লিকেটেড করব না, জাস্ট সিম্পলি এটা এটা জাস্ট এতটুকু বুঝলেই হবে যে নির্দিষ্ট একটা টাস্ক, ধরেন এই যে এখানে লেখা আছে যে এই মেথড ইজ এ ব্লক অফ কোড। তো ধরেন কিছু লাইন অফ কোড থাকবে যেটা আমরা একটা ব্লক আকারে রাখবো, এবং সেটা কিছু নির্দিষ্ট টাস্ক পারফর্ম করে। ঠিক আছে? তো আমরা যদি উদাহরণস্বরূপ দেখি যে আমরা দুইটা নাম্বারের যোগ করব। তো দুইটা নাম্বারের যোগ করতে হলে আমাদের কিন্তু কিছু কোড লিখতে হবে, তাই না? তো ওই কোডটাকে ধরেন আমরা বলতেছি যে ব্লক অফ কোড। তো এই ব্লক অফ কোড কি করবে, একটা নির্দিষ্ট স্পেসিফিক টাস্ক পারফর্ম করবে। তো সেটা হতে পারে যোগ বিয়োগ বা অন্য কোনো যে কোনো কাজ। তো ওইটাকে আমরা ব্লক আকারে লিখবো। তো এই লেখাটাই আমাদের অ্যাকচুয়ালি মেথড আর কি। মেথড এই মেথডের মধ্যে আমরা এই কোডগুলো লিখি। তো এটার একটা বেনিফিটস হচ্ছে রিইউজ। ঠিক আছে? তো কোডগুলোকে আমরা বারবার রিইউজ করতে পারবো। তো এখানে এই জিনিসটাই বলা হয়েছে যে পিস অফ লজিক, যে রাইট এ পিস অফ লজিক ওয়ান্স অ্যান্ড রিইউজ ইট মাল্টিপল টাইমস। তো একটা লজিক জাস্ট একটা কিছু কিছু কোড আমরা একবার লিখে দিব, একটা লজিক লিখে দিব, এবং ওই কোডগুলা মানে ওই লজিকটা আমরা বারবার ইউজ করতে পারবো যেখানে খুশি। তো তো এখন আমরা মেথডের যে সিনট্যাক্স, মেথড আমরা কিভাবে লিখবো, তো এটা তো আমাদেরকে দেখা দরকার। তো লেটস সি। The general structure of a method includes a return type, method name, parameters, and method body. So actually these are crucial things to actually write a method. তো এখানে দেখেন যে এক্সাম্পল আমি এখানে দিয়ে রেখেছি যে প্রথমে আমাদেরকে পাবলিক স্ট্যাটিক এভাবে এটা লিখতে হবে। তারপরে দেখেন একটা মেথডের রিটার্ন টাইপ দিতে হবে। তারপরে মেথডের নাম। তারপরে এটার ব্র্যাকেটের মধ্যে দিয়ে আমাদেরকে প্যারামিটার দিতে হবে। আর এই যে এটার বডিটা আছে, কার্লি ব্রেস, এই কার্লি ব্রেসের মধ্যে আমরা মেথড বডিটা লিখবো আর কি, যে কোডটা আমরা এক্সিকিউট করতে চাই বা আমাদের যে লজিক, সো সেই লজিকের কোডগুলো আমরা এখানে লিখবো। তো আমরা অ্যাকচুয়ালি এটা তাহলে প্র্যাকটিক্যালি দেখি যে কিভাবে আমরা একটা মেথডকে ক্রিয়েট করতে পারি। তো আমি আমার ইন্টেলি যে আইডিয়াটা ওপেন করে নিচ্ছি। ওকে, এটা ওপেন হচ্ছে। ওকে, তো এগুলো আমার লাস্ট ভিডিওর কোডগুলা। তা আমি জাস্ট এই প্রজেক্টটা ক্লোজ করে দেই, আমি নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট করি। ওকে, তো এখান থেকে নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট করি, নিউ প্রজেক্ট। তারপরে প্রজেক্টের একটা আমি নাম দিতে পারি যে মেথডস। ওকে, সো মেথডস নাম দিলাম। তারপর এখান থেকে যেভাবে আছে এভাবেই থাকবে সব কিছু, আমি জাস্ট ক্রিয়েটে ক্লিক করব। ওকে, তো আমাদের
কোড কিন্তু চলে আসছে। তো এখান থেকে আমি জাস্ট এই যে এই মেন মেথডের এই যে আননেসেসারি যে কোডগুলো আছে এগুলো আমি সবসময় ডিলিট করে দেই। তো আপনারা এগুলো ডিলিট করে দিবেন এবং এটা জাস্ট ডিবাগিং একটা বাটন, এটা জাস্ট এই রেড বাটনটাতে এখানে ক্লিক করলে হবে। এটা জাস্ট ডিবাগ করার জন্য এটা অটোমেটিক দেখায় আর কি। তো তো আমরা সব কিছু ঠিকঠাক করে নিলাম। তো এখন আমি জাস্ট একটা জিনিস এক্সপ্লেন করি। প্রথমত আমি তো অলরেডি আপনাদেরকে এক্সপ্লেন করলাম যে কিভাবে একটা মেথডের সিনট্যাক্সটা কেমন হতে পারে। তো আরেকটু ডিপলি আলোচনা করি যে মেথডটা আসলে কি বা কিভাবে কাজ করবে। তো দেখেন, প্রথমত আমাদের একটা ক্লাসের মধ্যে আমাদেরকে মেথড লিখতে হবে, ওকে? তো আমাদের মেথডগুলো অ্যাকচুয়ালি ক্লাসের ভিতরে আমাদেরকে লিখতে হয়। তো এখন এখানে দেখেন যে এখানে একটা জিনিস আছে যে পাবলিক ক্লাস মেইন। তো এখানে এই ফাইলটার নাম কিন্তু দেখেন মেইন, ঠিক আছে? সো মেইন ডট জাভা, এবং এখানে দেখতে পাচ্ছেন না, এখানে ছোট করে সি লেখা আছে, সি এর মতো করে, তাই না? তো এই সি দিয়ে বোঝাচ্ছে এটা একটা ক্লাস, ওকে? এই যে এখানে দেখতে পাবেন যে এখানে সি, হ্যাঁ, সি এর একটা প্যাটার্ন এখানে এখানে আছে। তো এটা দ্বারা বোঝায় যে এটা একটা জাভা ক্লাস। তো এটার নাম হচ্ছে মেইন ডট জাভা। তো আমাদের এখানে দেখেন এই যে এটার নামও কিন্তু এখানে লেখা আছে পাবলিক ক্লাস মেইন। তো ক্লাসে কিন্তু অলরেডি ক্লাসটা মেনশনই থাকে। সো আমরা এই ক্লাস দেখেই বুঝতে পারবো যে এটা হচ্ছে একটা ক্লাস এবং এটা একটা নাম আছে, নামটা হচ্ছে মেইন। তো এটার ভেতরেই আমরা কিন্তু অলরেডি একটা মেথড আছে। দেখেন আমরা কিন্তু এই মেথডটাকে অনেকবার ইউজ করছি, তাই না? আমাদের আগের আগের ভিডিওগুলোতে কিন্তু আমরা এই মেথডটাকেই অনেকবার ব্যবহার করেছি। তো এই মেথডটার নাম হচ্ছে মেইন মেথড। তো বেসিক্যালি যেটা হয়, আমাদের একটা প্রজেক্টে, যে কোনো প্রজেক্ট হতে পারে, সেটা জাভা কোডের যে কোনো প্রজেক্ট হতে পারে। তো একটা প্রজেক্টের মধ্যে আমাদেরকে শুধুমাত্র একটা মেইন মেথড থাকতে পারবে। আমি আবার বলতেছি যে আমাদের পুরো প্রজেক্টের মধ্যে একটা মেইন মেথড থাকতে পারবে এবং ওই মেইন মেথডটাই আমাদের পুরো কোডটাকে, পুরো প্রজেক্টটাকে এক্সিকিউট করে বা রান করে। এখন এই জিনিসটা হয়তো আপনাদের কাছে কমপ্লিকেটেড মনে হচ্ছে, তাই না? যে একটা কিভাবে সকল পুরো প্রজেক্টকে কিভাবে একটা কোড, একটা মেথড কিভাবে রান করে। সো বেসিক্যালি এই যে দেখতে পাচ্ছেন এখানে এই এই যে মেইন নামে একটা মেথডের আমরা নাম, এই মেইন নামে, সো এইটাই অ্যাকচুয়ালি রান করে। তো এটা রান করলে বাকি আ যতগুলো কোড আছে সবগুলোর হচ্ছে আমরা রেফারেন্স এটার ভিতরে লিখে দিব। ঠিক আছে? তো রেফারেন্স যখন এটার ভিতরে ওই বাকি কোডগুলোর নামটা এখানে লিখে দিব, তখনই এটা যখন রান করবে, তখন মানে আমাদের পুরো প্রজেক্টটাই রান করতে থাকবে। ঠিক আছে? অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তো তাহলে এখন আমরা এটা হচ্ছে মেইন মেথড, ঠিক আছে? পুরা প্রজেক্টে কিন্তু একটাই মেইন মেথড হইতে পারবে। ২ টা আপনি কিন্তু লিখতে পারবেন না। ঠিক আছে? সো এটা কিন্তু মাথায় রাখবেন। আর এই যে এটা দেখতে পাচ্ছেন ক্লাস, তো আমাদের এই ক্লাসের মধ্যে দেখেন ক্লাসে এখানে শুরু হলো, এখানে শেষ হলো। আর এই ক্লাসের মধ্যে আমাদের মেইন মেথডটা এখানে শুরু, এখানে শেষ। এবং এই মেইন মেথডের মধ্যে কিছু কোড আমরা লিখতে পারবো আরকি। ঠিক আছে? তো এখন আমরা তাহলে একটা মেথড ক্রিয়েট করব। কাস্টম মেথড। ঠিক আছে? আমাদের নিজের মতো করে একটা মেথড আমরা ক্রিয়েট করব। তো এখানে অলরেডি বলেই দেয়া আছে যে একটা মেথডের কি স্ট্রাকচার হইতে পারে, হ্যাঁ? মানে কি স্ট্রাকচার হইতে পারে, সিনট্যাক্সটা কেমন। সো আমরা তাহলে এই মেইন মেথডের বাহিরে, ওকে? ক্লাসের ভিতরে একটা জিনিস মনে রাখবেন যে ক্লাসের ভিতরে আমরা কিন্তু, আচ্ছা আরেকটা কথা, ক্লাসের ভিতরে আমরা আনলিমিটেড মেথড এই বানাতে পারবো, ওকে? সো যত ইচ্ছা তত মেথড আমরা কিন্তু ক্লাসের মধ্যে বানাতে পারবো। তো ক্লাসের মধ্যে আমাদের শুধুমাত্র মেইন মেথড কিন্তু একটাই থাকবে। নট অনলি ক্লাসের ভিতর যে শুধু একটা মেইন মেথড, জিনিসটা এমন না। পুরো প্রজেক্টের মধ্যেই আমাদের শুধু একটা মেইন মেথড থাকবে। সো এটা মাথায় রাখবেন, ঠিক আছে? তো এটা এই ক্লাসের মধ্যে এই মেইন মেথডটা আমাদের আছে। সো আমাদের এই প্রজেক্টে যদি আমরা এরকম আরো অনেকগুলা ক্লাস বানাই, কিন্তু ওগুলোতে কিন্তু আমরা মেইন মেথড ইউজ করতে পারবো না। শুধুমাত্র একটা মেইন মেথডে আমাদের সব কাজ হয়ে যাবে। ঠিক আছে? অ্যাকচুয়ালি বলতে পারেন যে দেখেন এখানে কিন্তু এই যে একটা রান বাটন আছে না? খেয়াল করে দেখেন এই যে এখানে রান বাটন। সো বেসিক্যালি এই রান বাটনটা কখন দেখায়? এটা অ্যাকচুয়ালি মেইন মেথডের জন্যই রান বাটন দেখায়। এই রান বাটনটা কিন্তু অন্য কোথাও দেখাবে না। বিকজ আমরা যখন একটা কোড বা একটা প্রজেক্ট যখন আমরা রান করি, এক্সিকিউট করি, তখন আমাদের এই পুরা প্রজেক্টটা কিন্তু রান হবে না। রান হবে অ্যাকচুয়ালি এই জায়গাটা, ঠিক আছে? এই মেইন মেথড রান হবে এবং ওর ভিতরে যাদের রেফারেন্স দিয়ে দিব, ওই কোডগুলো অটোমেটিক রান হবে। ঠিক আছে? তো এই জিনিসটা হচ্ছে আমাদেরকে মাথায় রাখতে হবে। আর একটা ক্লাসের মধ্যে কিন্তু আমরা আনলিমিটেড মেথড ক্রিয়েট করতে পারি। হ্যাঁ? তো তাহলে আমি দেখি কিভাবে মেথড ক্রিয়েট করতে হবে। তো প্রথমেই আমাদেরকে লিখতে হবে পাবলিক। তো আচ্ছা, এখানে পাবলিক আমি লিখলে
এখানে একটা এরর দিতে পারে। আচ্ছা আমি দেখতেছি। না ঠিক আছে, পাবলিক লিখতে পারবো, সমস্যা নাই। তো প্রথমে আমাদেরকে লিখতে হবে পাবলিক, তারপরে আমাদেরকে দিতে হবে স্ট্যাটিক। ঠিক আছে? তো আমাদেরকে প্রথমে পাবলিক, তারপরে স্ট্যাটিক, তারপরে আমাদেরকে দিতে হবে কি? তারপরে আমাদেরকে এই যেখান থেকে এখান থেকে দেখি আমরা। তো দেখেন রিটার্ন টাইপ, তারপরে একটা মেথডের নেম। ঠিক আছে? এই মেথডের একটা নাম দিতে হবে, তারপরে ব্র্যাকেট দিতে হবে, তারপরে প্যারামিটার পাস করতে হবে। তো এভাবেই লিখি। তারপর ভয়েড লিখলাম। এই ভয়েডটা হচ্ছে রিটার্ন টাইপ। ঠিক আছে? এটা রিটার্ন টাইপ। আমি তারপরে এদিকে লিখে দিই ভয়েড, হ্যাঁ, রিটার্ন টাইপ। তো আমি এখানে ভয়েড দিলাম, তারপর একটা মেথডের নেম দিতে হবে। তো কি নেম দিব? আমি দিলাম হচ্ছে আম, কি দিব? ধরেন এখানে গ্রিটিংস। ঠিক আছে? আচ্ছা গ্রিটিংস, গ্রিটিংস ওকে। তো গ্রিটিংস দেওয়ার পর আমি হচ্ছে এভাবে একটা ফার্স্ট ব্র্যাকেট দিব। দেওয়ার পর এভাবে আবার আমি কার্লি ব্রেস দিব। কার্লি ব্রেস এটা হচ্ছে মেথডের বডি। ঠিক আছে? এটার ভিতরে আমরা কোডগুলো লিখব। তো এখন এই যে এখন তাহলে এটা আমাদের হয়ে গেল। এটার ভিতরে কিন্তু প্যারামিটার দেওয়ার কথা ছিল। তো প্যারামিটার জিনিসটা আমি পরে বলতেছি। ঠিক আছে? তো এটা এভাবে আমি এটার ভিতরে কিছু দিলাম না, এভাবে রাখলাম। তো আমি প্রথমে আচ্ছা রিটার্ন টাইপ না, আমি প্রথমে এইভাবে দেখি। তো আমি জাস্ট এটার ভিতরে একটা কাজ করি। আমি এটার ভিতরে যেকোনো একটা জিনিস প্রিন্ট করে দিই। হ্যাঁ? তো গ্রিটিংস দিলে কি করব? আমি দেখব যে ওয়েলকাম টু ওয়েলকাম টু আওয়ার অ্যাপ, বা ওয়েলকাম টু আওয়ার ওয়েবসাইট, বা কিছু একটা, হ্যাঁ? আম আচ্ছা না হলে এটা দিই যে ওয়েলকাম টু কোড উইথ আবির। সো আমি আমার চ্যানেলের নামটা দিয়ে দিলাম। তো এখন এটা দিয়ে দিলাম। তো এখন আমাদেরকে এই মেথডটা, আমাদেরকে যেটা করতে হবে, এই মেথডটাকে আমাদেরকে এই মেথডের এই জায়গায়, মানে মেইন মেথডে আমাদেরকে রেফারেন্সটা ইউজ করতে হবে। আদারওয়াইজ কিন্তু আমাদের কিন্তু এই মেথডটা কিন্তু কোনো কাজ করবে না। ঠিক আছে? এটা একটা ইউজলেস কোড হিসেবে ট্রিট হবে যদি না আমরা এটা রেফারেন্সটা আমাদের মেইন মেথডে ইউজ করি। তো এখন এটা কিভাবে আমরা ইউজ করতে পারি? তো এখন দেখেন আমার যে এই গ্রিটিংস মেথডটা, এই মেথডটা আসলে কি করতেছে? এটা কিছুই করতেছে না, রাইট? এটা জাস্ট একটা প্রিন্ট করতেছে। তো এই লেখাটা প্রিন্ট করবে। তো এখন আমি যদি এইটাকে আমার এই মেইন মেথডে কল করি, কিভাবে কল করতে হয়? দেখেন এই জায়গায় আমাদের মেথড, এই যে কলিং এ মেথড দেখতে পাচ্ছেন? সো কলিং এ মেথড টু এক্সিকিউট দ্য কোড ইনসাইড এ মেথড, ইউ কল ইট ফ্রম আনাদার মেথড লাইক মেন। সো এটাকে এক্সিকিউট করার জন্য এই কোডটাকে আমাদেরকে এটাকে মেইন মেথড থেকে কল করতে হবে। ঠিক আছে? সো তাহলে আমরা কল করা দেখি। তো জাস্ট কল করা এক্কেবারে ইজি। জাস্ট এই যে মেথডটা, এই মেথডটার নাম জাস্ট এভাবে কল করবেন। ঠিক আছে? অ্যান্ড এখানে একটা জিনিস খেয়াল করবেন, নামের শেষে কিন্তু এই যে ব্র্যাকেটটা এইভাবে এখানে যেভাবে থাকবে না, এক্সাক্টলি এইভাবেই থাকবে। ঠিক আছে? এইভাবেই থাকবে। তো এখন এটাকে যদি আমি রান করি, আমি কিন্তু একটা কথা বলছি, জাস্ট খেয়াল রাখেন যে এই মেথডটা কিন্তু এটা কিন্তু নিজে রান হবে না কখনো। এটাকে যখন আমি মেইন মেথডের মধ্যে লিখতেছি, তখন এটা রান হবে। এটার রিজনটা কি? কারণ আমার তো এই মেইন মেথডের মধ্যে যে কোডগুলা আছে না, ওইগুলাই তো রান করবে। তো আমি যখন এই মেইন মেথডের মধ্যে এই মেইন মেথডের একটা রেফারেন্স দিয়ে দিলাম না, তখন সে কি করবে? এখান থেকে সে যাবে। আচ্ছা গ্রিটিংস নামের যে মেথডটা ওকে রেফারেন্স আমি এখানে দিয়ে দিয়েছি। আচ্ছা তাহলে সে এখান থেকে গ্রিটিংসে যাবে। তো গ্রিটিংসে যাওয়ার পরে গ্রিটিংস কি করবে? গ্রিটিংস এটা প্রিন্ট করবে। তাহলে আমাদের আল্টিমেটলি আউটপুটে কি দেখাবে? আউটপুটে এইটা দেখাবে। তো আমি জাস্ট এটাকে এভাবে রাইট ক্লিক করে আমি জাস্ট রান মেইন মেথড। তো দেখেন আমাদের কিন্তু ওয়েলকাম টু কোড উইথ আবির এটা প্রিন্ট করে দেখাচ্ছে। তো এখন তাহলে আমাদের এটা কিন্তু রেফারেন্সটা পাইছে। সো এই জন্য এখানে কোডটা কাজ করতেছে, তাই না? তো তাহলে আমরা বুঝলাম যে কিভাবে এটাকে আম, কিভাবে কাজ করতেছে, রাইট? মেথডটা কল করা হচ্ছে কিভাবে। তো মেথড কলিং এটা আমরা দেখলাম। তারপর আমরা দেখব যে মেথড উইথ প্যারামিটারস। এখন দেখেন মেথড উইথ প্যারামিটারস জিনিসটা কি? তো এখন দেখেন আমরা তো এখানে জাস্ট লিখলাম যে ওয়েলকাম টু কোড উইথ আবির। ঠিক আছে? এখন এখানে ধরেন যে কোনো নাম হইতে পারে, তাই না? ধরেন আ বারবার তো আমি যদি এটা দেখাই যে ধরেন আমি যদি বারবার এখান থেকে এখানে এটাকে কল করি গ্রিটিংস। আচ্ছা এই মেথডটাকে আমি বারবার কল করতে পারবো। ঠিক আছে? এটা জিনিস দেখেন এই যে
এটাকে আমি গ্রিটিংস, গ্রিটিংস, গ্রিটিং যতবার এটাকে আমি কল করব, হ্যাঁ? যতবার এটাকে আমি কল করব, ততবার এই মেথডটা কল হবে, এই গ্রিটিংস মেথডটা। অ্যান্ড যতবার কল হবে সেই জাস্ট এই ভিতরের কোডটাকে প্রিন্ট করবে, তাই না? তো এটা দেখেন আমি জাস্ট দেখাচ্ছি। রান করলাম। আচ্ছা। তো দেখেন ও কিন্তু বারবার প্রিন্ট করতেছে। কিন্তু একই লেখা বারবার প্রিন্ট আসতেছে, তাই না? এটা তো কোনো ইউজফুল কিছু হয় নাই, তাই না? বারবার সেম লেখা দেখাচ্ছে। আমার যদি আমার মন মতো লেখা যদি আমি ওকে পাস করে দেই, ধরেন আমি তাকে এই যে চ্যানেলের নামটা বা আমি আমার নামটা এখানে পাস করে দিলাম, সে জাস্ট ওইটাই প্রিন্ট করলো। ওয়েলকাম টু যেকোনো নাম, আমার নাম, ঠিক আছে? ওইটা প্রিন্ট করলো। তো ওইটা তো হইলে একটা ভালো কিছু হইতো, তাই না? তো আমি যেটা করব, দেখেন এখন প্যারামিটারের কাজটা দেখাই। সো এই যে মেথডটা, ওর ভেতরে আমি একটা প্যারামিটার দিচ্ছি। ধরেন এখন প্রথমত প্যারামিটার দেয়া যেই এই মানে কিভাবে প্যারামিটারটা লিখতে হবে, ফরম্যাটটা। প্যারামিটার ফরম্যাট হচ্ছে প্রথমে আমাদেরকে ভেরিয়েবল আমরা যেভাবে লিখি ওইভাবেই। প্রথমে আমাদেরকে ডেটা টাইপ দিতে হবে যে প্যারামিটারটা কি, তাই না? তা আমি ধরলাম এটা কি, একটা স্ট্রিং, ঠিক আছে? স্ট্রিং টাইপের ডেটা। আমরা কিন্তু স্ট্রিং টাইপের ডেটা দেখছি, তাই না? তো স্ট্রিং টাইপের ডেটা। তারপরে কি করতে হয়? একটা নাম দিতে হয়। তা আমি দিলাম হচ্ছে নেম। তাহলে স্ট্রিং টাইপের ডেটা নেম। তো আচ্ছা, এটা দ্বারা কি বোঝাচ্ছে? তার মানে এই যে গ্রিটিংস যে মেথডটা আছে, তার ভিতরে একটা স্ট্রিং টাইপের একটা জিনিস নেম। তো এইটা হচ্ছে সে পাচ্ছে, তাই না? তো এটা আমি এভাবে লিখলাম। এখন কেউ যদি এই গ্রিটিংসকে কল করতে চায়, যেই কল করবে তাকে কিন্তু স্ট্রিং টাইপের যেকোনো একটা জিনিস মানে পাঠাইতে হবে। এই মেথডটাকে যখন কল করবে, দেখেন এই মেথডটাকে কল করতেছে, ওর বডির ভিতরে একটা জিনিস আছে স্ট্রিং নেম। তো যখনই কেউ স্ট্রিংকে এই গ্রিটিংসকে কল করবে, তাকে কিন্তু এই যে স্ট্রিং টাইপের একটা নেম একটা তাকে দিতে হবে। না দিলে কিন্তু এরর আসবে। কেমন আসবে দেখেন, এখানে কিন্তু অলরেডি লাল হয়ে গেছে, ঠিক আছে? যে এখানে দেখেন কি লিখছে, এক্সপেক্টেড ওয়ান আর্গুমেন্ট বাট ফাউন্ড নো, ফাউন্ড জিরো। বেসিক্যালি একটা এক্সপেক্টেড আর্গুমেন্ট আছে এটার ভেতরে, কিন্তু সেটা সেটা এখান থেকে আমরা দিচ্ছি না। ঠিক আছে? তো এইজন্য এররটা দিচ্ছে। তো এখন এই যে নেমটা, ঠিক আছে? তো এই নেমটা আমাদেরকে পাস করতে হবে, তাই না? আমাদেরকে গ্রিটিংসে পাস করতে হবে। তো এখন এই জায়গায় যে এই যে দেখেন এই মেথডের মধ্যে যেই এই বডির ভিতরে যেটা দিলাম না? এটার নাম হচ্ছে প্যারামিটার। এটার নাম কি? এটার নাম হচ্ছে প্যারামিটার। তো এভাবে প্যারামিটার আমি দিলাম। আর যখন যার থেকে মানে যেই জায়গা থেকে আমি ওই মেথডকে কল দিব, তো ওই মেথডের ভিতরে আমার তো ওই টাইপের ডেটাটাকে পাস করতে হবে। তো এখানে কি স্ট্রিং টাইপের একটা ডেটাকে পাস করতে হবে, তাই না? তো ধরেন আমি এখানে স্ট্রিং টাইপের ডেটা পাস করব। স্ট্রিং টাইপের ডেটা পাস করতে হলে এভাবে আমাদেরকে ডবল কোড দিতে হবে। তারপর দিলাম হচ্ছে ধরেন কি দিব? যেমন দিলাম রায়হান। ঠিক আছে? তো আমার ফ্রেন্ডের নাম দিলাম রায়হান। তো আচ্ছা, আপাতত এই দুইটাকে আমি করে দিই, কমেন্ট আউট করে দিই, ঠিক আছে? কন্ট্রোল প্লাস ফরওয়ার্ড স্ল্যাশ দিলে কমেন্ট হয়ে যাবে। তো আমি রায়হান দিলাম, ঠিক আছে? তো জাস্ট আমার ফ্রেন্ডের নাম লিখলাম। তো এখন আমি যদি এটাকে প্রিন্ট করি, তাহলে প্রিন্ট করলে কি আসবে? কিছু আসবে? আমার তো মনে হচ্ছে না কিছু আসবে। দেখেন কিছুই আসবে না, জাস্ট আমার নামটাই আসবে, কোড উইথ আবিরই আসবে। দেখেন, ওয়েলকাম টু কোড উইথ আবির। কেন? বিকজ আমি তো এই যে নেমটা, ও যে গ্রিটিংস থেকে এখানে একটা নাম পাঠাচ্ছে, সেটা কি করবে আমি বলি ফ্লোটা। গ্রিটিংস যখন কল করলো তখন এটার ভেতরে একটা স্ট্রিং টাইপের ডেটা পাস করলো। তো সেটা এখানে আসবে। যখন এটা রান হবে, তখন এই নামটা এটার মধ্যে চলে আসবে, এই নামের মধ্যে। ওকে? সো এই নামটা এখন আমাকে এই জায়গায় প্রিন্ট করার সময় ইউজ করতে হবে। অর্থাৎ এই এই কোডের ব্লকের মধ্যে আমি যখন তখন ইউজ করতে পারবো। তো এখন এখানে আমি ইউজ করব কিভাবে? দেখেন, আমি জাস্ট ওয়েলকাম টু আচ্ছা ওয়েলকাম টু না, জাস্ট ওয়েলকাম দিই, ঠিক আছে? ওয়েলকাম, তারপরে এটা কাইটা দিই, হ্যাঁ? এটা কেটে দিচ্ছি, এটা কেটে ওয়েলকাম, তারপরে দেখেন, এখন আমি এটাকে এভাবে ইউজ করতে হবে। এখানে একটা প্লাস চিহ্ন দিবেন, হ্যাঁ? এই দেখেন এভাবে একটা প্লাস চিহ্ন দিবেন। প্লাস চিহ্ন দিয়ে দেখেন, প্লাস চিহ্ন দিয়ে আপনি তারপরে আবার একটা সরি আর দিতে হবে না আপনাকে। যেহেতু এটা একটা প্যারামিটার, তাই না? তারপরে জাস্ট এখানে নেমটা এভাবে লিখবেন। নেম। ওকে? তাহলে দেখেন কিভাবে লিখলাম। তাহলে ওয়েলকাম, তারপরে একটু ফাঁকা রাখলাম, হ্যাঁ? তো এটা জাস্ট অ্যাজ এ স্ট্রিং থাকলো। তারপরে প্লাস দিলাম। প্লাস দিয়ে আমাদের এই প্যারামিটার যেটা এখানে আসবে, যে নেমটা এখানে আসবে, ঠিক আছে? সেটা এখানে দিয়ে দিলাম। তাহলে ওই নামটা এখানে প্রিন্ট হবে। তাহলে লেটস সি, রান করি।
রান হচ্ছে না। আচ্ছা, আবার রান করি। দেখেন, তাহলে ওয়েলকাম রায়হান। তাহলে এই রায়হানটা আসছে কোত্থেকে? আমি যখন যেখান থেকে মেথডটা কল করলাম রায়হান, ওইখান থেকে আমি পাস করে দিলাম এই রায়হানটা এজ এ আর্গুমেন্ট। আচ্ছা, এটা এটা বলতে ভুলে গেছি আমি। যখন আমি যেখান থেকে আমি এই মেথডটাকে কল করব না, তখন এখানে যেটা পাঠাচ্ছি, ঠিক আছে? এটার নাম হচ্ছে আর্গুমেন্ট। এটার নাম হচ্ছে আর্গুমেন্ট। আর যেই মেথডের মধ্যে যেটা আমি চাচ্ছি, এইটার নাম হচ্ছে প্যারামিটার। এইটার নাম হচ্ছে প্যারামিটার। ঠিক আছে? তো এইটা প্যারামিটার, এইটা হচ্ছে আর্গুমেন্ট। যেখান থেকে পাঠাচ্ছি সেটা আর্গুমেন্ট। ওকে? তো তাহলে এটা হলো। তাহলে আমি প্যারামিটার আর্গুমেন্টটা বুঝলাম। আচ্ছা, এখন এখন আসা যাক যে ধরেন আ আচ্ছা, এখানে কি জাস্ট একটা প্যারামিটার দিতে পারবো? আচ্ছা না, আমি তো আরো কিছু দিতে চাই, তাই না? ধরেন রায়হানের এজও দিতে চাই, বা রায়হানের অন্য কিছু দিতে চাই, তাই না? তা আমি ধরেন এখানে জাস্ট ও আরো প্যারামিটার আমি চাইলে এখানে পাস করতে পারি। তো সেটার জন্য আমাকে এভাবে একটা কমা দিতে হবে। কমা দিয়ে আমি জাস্ট এখন প্রথমে তো আবার সেম আমাকে ডেটা টাইপ দিতে হবে যে কী ধরনের প্যারামিটার আমি চাচ্ছি, তাই না? তো আমি হচ্ছে ধরেন কি চাচ্ছি? ধরেন ইন্টিজার, ইন্টিজার তারপরে এইজ। আচ্ছা, এই যে জিনিসগুলা এগুলা দিচ্ছি না, এগুলো হচ্ছে আপনার আপনার উপরে। আপনি এগুলার নাম যেকোনো কিছু দিতে পারেন। হুম? বা ইউজার এইজ, ঠিক আছে? ইউজার এইজ, এইজ আপনার যা ইচ্ছে তাই। যেমন এটা নেম দিলাম না? এটা নেম না দিয়ে আপনি এন দিতে পারেন। এটা আপনার উপরে, ঠিক আছে? এটা হচ্ছে নাম। এটা আপনার জাস্ট যেটা ইচ্ছে সেটাই দিবেন। সেটাই আপনি ইউজ করবেন। তো আমি এখানে ইন্টিজার এইজ দিলাম, হ্যাঁ? তো এখন এই এইজটা আমি এখানে ইউজ করব না। আমি এখানে ইউজ করব। আচ্ছা, ধরেন আমি এই এইজটা এইখানে ইউজ করব না। আচ্ছা, এখানে দেখেন, এখানে যখন আমি একটা নতুন একটা প্যারামিটার এড করে দিলাম ইন্টিজার এইজ, তখন এখানে কিন্তু আবার এরর চলে আসছে। কেন এরর চলে আসছে বলছে? এক্সপেক্টেড 2 আর্গুমেন্ট বাট ফাউন্ড 1। ঠিক আছে? মানে আমি একটা আর্গুমেন্ট দিয়েছি কিন্তু আরেকটা তো দরকার, তাই না? এখানে তো ইন্টিজার এইজও দিতে হবে। কিন্তু আমি তো এইজটা দিলাম না। তো এখন আমাকে এখানে এইজটা দিতে হবে, তাই না? তো আমি এখানে ধরেন এইজটা দিয়ে দিলাম। ধরেন রায়হানের বয়স হচ্ছে ধরেন 20, কথার কথা। তাহলে কিন্তু এখন এররটা চলে গেছে, তাই না? তো এখন এই এইজটা কি করবে? এই এইজটা এই মেথড থেকে এখানে আসবে, তাই না? এই এজের মধ্যে চলে আসবে। যখনই ওই এই গ্রিটিংসটা কল হবে, তাই না? তো এখানে এজটা আসবে। এখন আসার পর আমি দেখেন একটা জিনিস বলি। এখন আমরা কথা বলবো হচ্ছে রিটার্ন টাইপ নিয়ে। তো এখানে আমি রিটার্ন টাইপ ভয়েড দিয়েছিলাম। তো দেখেন, রিটার্ন টাইপ, আচ্ছা এখানে আমি দিই, এখানে রিটার্ন টাইপ ইন জাভা। ঠিক আছে? তো এখানে অনেক রকমের রিটার্ন টাইপ হইতে পারে। ঠিক আছে? আচ্ছা, রিটার্ন টাইপ জিনিসটা কি? রিটার্ন টাইপ জিনিসটা হচ্ছে ধরেন এই কোডটা যখন সে রান করবে, তাই না? এখানে ধরেন অনেকগুলা কোড, অনেক অনেক লাইন কোড থাকতে পারে। তো এই মেথডটা যখন রান করবে, সেই সবগুলা কোড রান করবে, এক্সিকিউট করবে। তো করার পরে সে তার তো একটা লাইফ সাইকেল আছে, তাই না? তাই সে তো শেষ হয়ে যাবে, তাই না? এই মেথডটা তো শেষ হয়ে যাবে, ফিনিশ লাইন আছে একটা, তাই না? তো এই মেথডটা যখন শেষ হবে, শেষ হওয়ার সময় মানে সে যখন শেষ হয়ে যাবে, সে ডেড হয়ে যাবে, এই মেথডটা ডেড হওয়ার সময় সে কি কিছু রিটার্ন করবে নাকি করবে না? যদি ভয়েড দেই, সেই ক্ষেত্রে সে হচ্ছে কিছু রিটার্ন করবে না। তো এখানে দেখেন আমরা কিন্তু এই মেথডের রিটার্ন টাইপ দিয়েছি ভয়েড। সো এখানে দেখেন ভয়েড আছে, ইন্টিজার, তারপর ওই যে আমরা যে মনে আছে আমরা প্রিমিটিভ, নন প্রিমিটিভ ডেটা টাইপ দেখেছিলাম, ওইগুলো হচ্ছে রিটার্ন টাইপ হিসেবে আমরা দিতে পারি। কিন্তু জাস্ট এখানে নতুন হিসেবে একটা আসছে, সেটা হচ্ছে ভয়েড। ভয়েড হচ্ছে সে কিছুই রিটার্ন করবে না। এই ভয়েডটা যখন আমরা দিব, তখন আমরা এই মেথডকে বলে দিচ্ছি যে তোমার আসলে কিছুই রিটার্ন করা লাগবে না ভাই। তুমি জাস্ট তোমার ভেতরের কোডগুলোকে রান করো, এক্সিকিউট করো, জাস্ট এরপরে তুমি মরে যাও। আমাদের আর তোমাকে লাগবে না। ঠিক আছে? আর যদি ভয়েড ইন্টিজার দেখেন, আমি এখানে এখানে কী থাকতে পারে? এখানে অনেক কিছু থাকতে পারে, হ্যাঁ? ডাবল, আপনি যে কোনো আপনার পছন্দ মতো আপনার কাজের উপর ডিপেন্ড করে আপনি হচ্ছে যে কোনো রিটার্ন টাইপ আপনি এখানে দিতে পারেন। ঠিক আছে? যে কোনো রিটার্ন টাইপ। তো আমি এখানে দিলাম ফ্লোট থাকতে পারে। ঠিক আছে? এবং অনেক কিছু থাকতে পারে। আপনি এখানে অ্যারে রিটার্ন করতে পারবেন। আপনি চাইলে এখানে আ কি বলে? আমরা কি দেখেছিলাম? মোটামুটি এগুলা জানলেই হবে। ঠিক আছে? আরো মানে যত রকমের ডেটা টাইপ আছে আরকি সবকিছু আপনি চাইলে রিটার্ন করবেন। আপনার যা ইচ্ছা তাই। তো এইগুলো হচ্ছে রিটার্ন টাইপ। ঠিক আছে? মানে আচ্ছা, এখন ইন্টিজার যদি রিটার্ন টাইপ দিই আমি, ধরেন এখানে ইন্টিজার রিটার্ন টাইপ দিচ্ছি। ঠিক আছে? তাহলে এখানে একটা এরর আসবে। কি এরর আসবে? দেখেন এখানে লাল হয়ে গেছে, তাই না? কোডের শেষে কি লিখতেছে? মিসিং রিটার্ন স্টেটমেন্ট। তার মানে
ওকে ও যখন মানে কোড ভিতরের কোডগুলো এক্সিকিউট করা শেষ হয়ে যাবে, সে যখন শেষ হয়ে যাবে, হ্যাঁ? এই মেথডটা যখন শেষ হয়ে যাবে, তখন শেষ হওয়ার আগে তাকে কিছু না কিছু রিটার্ন করতে হবে। ভাই তুমি মরার আগে কিছু না কিছু রিটার্ন করে যাইতে হবে, ঠিক আছে? আমি বলছি যে তোমাকে ইন্টিজার টাইপের যে কোনো একটা ডেটা, ইন্টিজার টাইপের একটা ভ্যালু তোমার কিন্তু রিটার্ন করেই চাইতেই হবে, ঠিক আছে? এখন আমি যদি এখানে দেখেন, আমি যদি রিটার্ন যদি এখানে কিছু একটা দিয়ে দিই ১, ২, ৩ দেখেন এখানে কিন্তু এরর চলে গেছে, তাই না? কোনো এরর আছে? কোনো এরর নাই। এই যে রিটার্ন কিভাবে করলাম? জাস্ট রিটার্ন লিখলাম। কিচ্ছু না, জাস্ট শুধু বললাম যে রিটার্ন করো ১, ২, ৩ কিছু একটা ইন্টিজার, ঠিক আছে? ইন্টিজার নাম্বার তুমি রিটার্ন করো। ইন্টিজার নাম্বার রিটার্ন করলে সে খুশি। বলতেছে ভাই ঠিক আছে, তুমি যখন মরে যাচ্ছ, তুমি যখন কোড সব এক্সিকিউট করা শেষ, তো তুমি রিটার্ন করার সময় ৩ টা রিটার্ন করে দাও। আচ্ছা, এখন রিটার্ন করলে কি হবে? রিটার্ন করলে কি হবে? রিটার্ন করলে কি হবে? যে হচ্ছে ওকে কল করছে, এই যে গ্রিটিংস নামে মেথডটা, যেখান থেকে ওকে কল করা হবে না, ওইখানে ওই গ্রিটিংস মেথডের মধ্যে ৩ টা চলে যাবে। আচ্ছা, জিনিসটা কি বুঝতে কঠিন লাগতেছে? দেখেন, তাকে যে কল করবে, এই যে মেথডটাকে যে কল করতেছে, ওর কাছে হচ্ছে রিটার্ন ভ্যালুটা চলে যাবে। এই যে রিটার্ন ৩ করতেছে না, এটা চলে যাবে। কার কাছে যাবে? যে কল করতেছে তার কাছে। এখানে যাচ্ছে না, তাই না? এখানে যাচ্ছে না, এই যে এখানে যাবে। দেখেন, এই যে এখানে যাচ্ছে। ঠিক আছে? তার মানে গ্রিটিংস যে কল করতেছে, তার কাছে সে যখন কল হবে, কল হওয়ার সাথে সাথেই কিন্তু সে একটা ভ্যালু পেয়ে যাবে। সে একটা ভ্যালু পেয়ে যাবে কিন্তু। তো সেই ভ্যালুটা কি হবে? কি ধরনের ভ্যালু হবে? সেটা ইন্টিজার টাইপের ভ্যালু হবে, তাই না? ইন্টিজার পাস করতে, এই যে দেখেন, রিটার্ন টাইপ বললাম ইন্টিজার, পাস করলাম ও ৩, সেটা একটা ইন্টিজার নাম্বার, তাই না? তো এখানে কিন্তু ৩ টা চলে আসবে। তা আমি কি করতে পারি? আমি এখানে চাইলে এটা স্টোর করতে পারি না? যে ইন্টিজার নামে একটা ভেরিয়েবল নাম দিলাম, যেমন যেমন ধরলাম আচ্ছা এইজ, ঠিক আছে? এইজ ইজ ইকুয়াল টু কত? দেখেন এখানে কিন্তু কোনো এরর নাই, ঠিক আছে? তার মানে এই যে মেথডটাকে কল করলে সাথে সাথে কিন্তু ৩ টা এখানে চলে আসবে রিটার্ন হয়ে। ও যখন শেষ হয়ে যাবে, তার যখন একদম মানে ডেড হয়ে যাবে, তখন সে ৩ পাস করে দিয়ে সে মরে যাবে। তো এই ৩ টা আমার কাছে চলে আসবে। ঠিক আছে? এই এজের মধ্যে চলে আসবে। এখন আমি যদি এখানে যদি আমি এই এইজটাকে প্রিন্ট করি, দেখেন আমি আচ্ছা এগুলো কাইটা দিচ্ছি আমি। এই যে। এখন আমি যদি এখানে এইজটা প্রিন্ট করি, তাহলে এখানে কি হবে? এখানে কি হবে আপনি দেখেন। ফার্স্টে তো এই গ্রিটিংসকে কল দিতেছি। গ্রিটিংসে ২ টা ভ্যালু, আমি ২ টা আর্গুমেন্ট পাস করতেছি, হ্যাঁ? রায়হান এবং তার এইজ। একটা স্ট্রিং, একটা ইন্টিজার। তো এখানে আসতেছে নামটা এবং এখানে আসতেছে এইজটা। তা আমি জাস্ট এখানে কি করতেছি? এখানে শুধু নামটা প্রিন্ট করতেছি, তাই না? এইজের কিন্তু আমি কিছু করতেছি না। এইজ কিন্তু এখানে আসছে। কিন্তু এখান থেকে আমি এইজের কোনো কাজ আমি করতেছি না। এইজটা আসছে কিন্তু কোনো কাজ এখানে কাজে লাগাচ্ছি না আমি এইজটাকে। তারপর যখন লুপ শেষ হয়ে যাবে গ্রেটিংস, তখন আমি বললাম যে তুমি রিটার্ন করে দাও ৩। তুমি যখন মারা যাবে তুমি রিটার্ন রিটার্ন করে দাও। তো সে আসলো, কোড এক্সিকিউট করলো, জাস্ট এখানে প্রিন্ট করলো। এখানে একটা নামটা প্রিন্ট হবে, ওয়েলকাম, তারপর রায়হান। তারপর এখানে আসবে, এখানে আসার পরে সে কি করবে? ৩ রিটার্ন করে দিবে। তো এখানে আসবে। এখানে এজটার মধ্যে ঢুকে বসবে। বসার পর আমি সিস্টেম ডট আউট ডট দিয়ে আবার এজটাকেও প্রিন্ট করতেছি। তাহলে কি হবে? আচ্ছা, এই এজটা কিন্তু রায়হানের এজটা না। ঠিক আছে? এটা জাস্ট এই ৩ টা। এই যে রিটার্ন যেটা করতেছি সেটা আসবে। ঠিক আছে? রিটার্ন যেটা করতেছি সেটাই হচ্ছে এইটার মধ্যে বসবে। তাহলে আমার এখানে দেখি কি হয়। তাহলে আমি রান করি। তাহলে ওয়েলকাম রায়হান। সরি, ওয়েলকাম রায়হান। তারপর ৩ আসছে, তাই না? তার মানে ৩ চলে আসছে। তার মানে এই ৩ আসছে। আচ্ছা, আমি যদি এটাকে এমন করি যে এই যে এজটা আসতেছে না? এই যে এজটা আসতেছে, তাই না? আমি এজটাকে রিটার্ন করে দিই। ধরেন আমি এই যে এজটা আসছে না? এইজটা, এই যে এটা, এখান থেকে জাস্ট রিটার্ন এইজ করে দিই। এইজটা তো একটা ইন্টিজার নাম্বার ছিল, তাই না? এই যে এখান থেকে যেটা আসবে, এটা একটা ইন্টিজার নাম্বার। তো এটা এখানে আসে, এখানে বসবে। হুম? এই প্যারামিটারে বসবে। এটার নাম হচ্ছে প্যারামিটার, হ্যাঁ? তো এই প্যারামিটারে বসবে, এইজটা এখান থেকে যাওয়ার সময় বললাম যে তুমি শেষ হওয়ার সময় তুমি এই এইজটাকে রিটার্ন করে দাও। তো রিটার্ন করে দিবে। তো গ্রিটিংসে কি চলে আসবে? গ্রিটিংসে একটা ডেটা চলে আসবে, এইজ। তো এইজ এখানে চলে আসবে। তো আমি যদি এখানে এটা রান করি, তাহলে কি আসে? তাহলে ওয়েলকাম রায়হান 20। তার মানে কিন্তু ঠিকঠাক মতোই কিন্তু কাজ করতেছে, তাই না? তো আমরা তাহলে এখন স্লাইডে যাই। স্লাইডে গিয়ে অ্যাকচুয়ালি এই যে দেখলাম, রিটার্ন টাইপ দেখলাম, প্যারামিটার দেখলাম। আচ্ছা, দেখেন এখানে কি করছে? এখানে এখানে আচ্ছা, এটা জাস্ট পড়েন। মেথড ক্যান রিটার্ন রেজাল্টস ইউজিং এ রিটার্ন টাইপ আদার দেন ভয়েড। ঠিক আছে? সো ভয়েড যদি হয় তাহলে রিটার্ন করা লাগবে না কিছু। আদারওয়াইজ কিন্তু রিটার্ন করতে হবে।
মানে যেই টাইপের ডেটা দিবেন রিটার্ন করার জন্য ওইটা কিন্তু ওই ধরনের ডেটা কিন্তু আপনাকে রিটার্ন করতে হবে। ইট অ্যালাউজ দ্য মেথড টু পাস রেজাল্টস ব্যাক। অর্থাৎ যেকোনো একটা রেজাল্টস বা কিছু একটা কাজ আপনি এটাকে শেষ হওয়ার পরে বলবো যে তুমি এটা ব্যাক করে দাও। এটাই হচ্ছে জাস্ট রেজাল্টটাকে ব্যাক করে দেয়। ঠিক আছে? আর এক্সাম্পলটা দেখেন। পাবলিক স্ট্যাটিক ইন্টিজার টাইপের মেথড। তারপর এটার নাম হচ্ছে অ্যাড। হ্যাঁ, এটার নাম। তারপরে একটা ২ টা প্যারামিটার। একটা ইন্টিজার টাইপের একটা A, ইন্টিজার টাইপের B। তো ২ টা ইন্টিজার টাইপের ডেটা এখানে নিতে পারবে। রিটার্ন কি করতেছে দেখেন। রিটার্ন করতেছে A প্লাস B। আচ্ছা, এটা দেখেন তো। এটা আমি যদি আপনাদেরকে দেখাই কোড করে। এই যে আচ্ছা, আমার আমার টিউটোরিয়ালগুলো অনেক বড় হয়ে যায়। সেজন্য আমি মানে অনেক অনেক দুঃখিত আপনাদের কাছে। বিকজ আমি কিন্তু আপনাদেরকে এমনভাবে বোঝাবো যে আপনারা অন্যান্য চ্যানেল হচ্ছে ৫-১০ মিনিটে বুঝতে পারবেন না। কিন্তু আমি সময় নিয়ে বুঝাই। সো আপনি কিন্তু বুঝতে পারবেন আমার আমার পড়ানোগুলো। এবং যে না বুঝলে আপনি কিন্তু কমেন্টেও আমাকে বলতে পারবেন। সো আমি আপনাদেরকে হেল্প করার ট্রাই করব। ঠিক আছে? সো একটু বড় হলেও একটু মনোযোগ দিয়ে দেখেন। একবার ভিডিও দেখলে আপনার একদম সব কনফিউশন কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তো এখন দেখেন আমি জাস্ট এখানে পাবলিক স্ট্যাটিক দেখেন এখানে কিন্তু আরেকটা মেথড, তাই না? এটা ক্লাসের মধ্যে এই যে ক্লাসের শুরু হলো, এই ক্লাসের শেষ। ঠিক আছে? তো এই ক্লাসের মধ্যে কি হলো? একটা মেইন মেথড, একটা মেথড আমি বানাইছি সেটা হচ্ছে গ্রিটিংস। আরেকটা মেথড আমি বানাইছি সেটা হচ্ছে কি ইন্টিজার অ্যাড নামে একটা মেথড। তো অ্যাড এর মধ্যে ২ টা প্যারামিটার আমি পাইতে পারি। ঠিক আছে? A আর B আমাকে দিবে। আমি জাস্ট কি করতেছি দেখেন, রিটার্নে আমি কিচ্ছু করতেছি না। A প্লাস B কে যোগ করে আমি পাঠাই দিচ্ছি। ঠিক এভাবেও করতে পারতাম, তাই না? এই দেখেন ইন্ট সাম সাম বি ইজ ইকুয়াল টু এ প্লাস বি। এই যে দেখেন এই যে এটা আসবে প্যারামিটার হিসেবে, ওইটা আর এই যে বিটা আসবে, দুইটাকে যোগ করে আমি সামে রাখতে পারতাম, তাই না? সাম একটা একটা ভেরিয়েবল একটা নাম দিতে পারতাম সাম ইন্টিজার টাইপের। তখন আমি এই সামটাকে রিটার্ন করতে পারতাম, তাই না? এই যে দেখছেন, দেখেন আমি একটা সামকে রিটার্ন করতাম। এই মেথডের রিটার্ন টাইপ কিন্তু ইন্টিজার। ঠিক আছে? তো সামকে রিটার্ন করলাম তাহলে সাম রিটার্ন হলো। এখন এই কাজটা এভাবে না করে এই যে এই সামড করলাম, যোগ করে ওই ভ্যারিয়েবলটাকে পাস করলাম, ওইটাকে না করে আপনি চাইলে এভাবে ডিরেক্ট করতে পারেন। এই যে a প্লাস b কে যোগ করলে ২ টার যোগফল ডিরেক্টই চলে যাবে। ২ টার যোগ হয়ে অটোমেটিক যোগফলটা চলে যাবে। ২ টার যোগফলও তো ইন্টিজারই হবে, তাই না? একটা ইন্টিজার সাথে আরেকটা ইন্টিজার যোগ করলে আরেকটা ইন্টিজারই তো পাবেন। তো ওইটাই চলে আসবে। তো এখন আমি যদি এটাকে মেইন মেথড থেকে কল করি, কল করতে হবে কিন্তু মেইন মেথড থেকে। অন্য কোনো জায়গা থেকে কিন্তু কল হবে না। কাকে কল করতে হবে? এই অ্যাডকে কল করতে হবে। তো আসেন তাহলে অ্যাডকে আমি কল করলাম। এখন কি বলতেছে দেখেন, ইন্ট এ ইন্ট বি। তার মানে এখানে ইন্ট এ আর্গুমেন্ট হিসেবে পাস করতে হবে। ইন্ট মানে একটা ইন্টিজার নাম্বার। তো ধরেন ১০ পাস করলাম, ২০ পাস করলাম। তাহলে এভাবে পাস করলাম। ঠিক আছে? আচ্ছা, পাস করলাম কিন্তু ও তো একটা রিটার্ন একটা ভ্যালু আমাকে রিটার্ন করবে। হ্যাঁ, একটা রেজাল্ট দিবে, তাই না? এই যে অ্যাড মেথডটা একটা রেজাল্ট আমাকে ব্যাক করবে না? এই ২ টা যোগ করে, ২ টা যোগ করে একটা রেজাল্ট আমাকে ব্যাক দিবে। তো এটা তো আমার এখানে আসতে হবে। আমি এখানে ইন্টিজার একটা দিলাম যে সাম। ঠিক আছে? সাম। তাহলে এই আর বি এর যোগ হয়ে কিন্তু সে অ্যাড আমাকে রিটার্ন করে দিবে এবং এটা আমি এখানে সামে রাখবো। তো আমি এখন এখানে যদি আমি সামটাকে প্রিন্ট করি তাহলে আমি দেখি কি হয়। রান করে দেখি। তাহলে এখানে কিন্তু ৩০ হবে। ঠিক আছে? দেখেন ৩০ হয়েছে। আর এটা কিন্তু রায়হানের এইজ আর এটা কিন্তু আগেরটা থেকে আসছে। ঠিক আছে? আর যোগফলটা হচ্ছে ৩০। তো এই হলো তাহলে আমাদের কাহিনীটা, যে রিটার্ন টাইপ। ঠিক আছে? তো আশা করি রিটার্ন টাইপ নিয়ে কোনো ঝামেলা নাই। ঠিক আছে? দেখেন আর বয়েড আর নন বয়েড মেথড, বয়েড আর নন বয়েড মেথড নিয়ে আমি অলরেডি ডিসকাস করে ফেলছি। বয়েড মেথড যখন আপনি দিবেন তখন আপনাকে কিছু রিটার্ন করতে হবে না, রিটার্ন করা লাগবে না। এখানে তো কোনো বয়েড মেথড নাই, তাই না? ধরেন আমি একটা লিখে দিই আপনাদেরকে, ধরেন এভাবে লিখলাম, হায় আল্লাহ এটা কি হইলো। আমার এখানে অনেক সময় কিবোর্ডে ঝামেলা হয়ে যায়, সরি। আচ্ছা ঠিক হয়েছে। তো এই একটা ঝামেলা, ঠিক আছে, আই এম রিয়েলি সরি। দেখেন তাহলে আমি একটা লিখি যে পাবলিক স্ট্যাটিক। আচ্ছা, এখানে কি দিব? ভয়েড দিব। কারণ রিটার্ন টাইপ ভয়েড মানে কি এটার কোনো কিছু রিটার্ন করতে হয় না। তো আমি লিখলাম যে প্রিন্ট, যেকোনো নাম আপনি এখানে নাম দিবেন, হ্যাঁ, মেথডের নাম। তো এটার প্যারামিটার হিসেবে কিছু নিব না। ঠিক আছে? কিছুই নেওয়ার দরকার নেই। জাস্ট আমি জাস্ট একটা জিনিস প্রিন্ট করব। জাস্ট কি দেবেন? কি প্রিন্ট করব? যে কোড উইথ আবির। ঠিক আছে? তো এই মেথডটা দেখেন। এখানে কিছু প্রিন্ট করা লাগতেছে, এখানে কোনো এরর আছে? নাই। এখানে কি এমন কিছু লেখা লাগবে যে রিটার্ন লেখা লাগবে না।
কেন লেখা লাগবে না? কারণ ও তো ভয়েড, ও তো কিছু রিটার্ন করে না, তাই না? সো ও জাস্ট খালি কোড এক্সিকিউট করবে, কোড এক্সিকিউট করে সে মারা যাবে, তার আর কোনো দরকার নেই। সে কিন্তু কিছু পাস করবে না, কোনো রেজাল্ট কিন্তু সে পাস করবে না, ঠিক আছে? তো এই প্রিন্ট নেম, এখন এই প্রিন্ট নেমকে যদি আমি কল করি, ঠিক আছে? তো প্রিন্ট নেমকে কল করলেই হবে, কিচ্ছু লাগবে না, সে কিছু রিটার্নও করবে না। আবার সে কি করতেছে, সে কিন্তু অলরেডি তার ভিতরে একটা প্রিন্ট স্টেটমেন্ট আছে, তাই না? এই যে দেখেন, সে কিন্তু একটা প্রিন্ট স্টেটমেন্ট এটা এক্সিকিউট করবে। তো জাস্ট এটা রান করি, তাহলে কোড উইথ আবির প্রিন্ট হবে। এই তো কোড উইথ আবির। তো সব ঠিকঠাক তাহলে, আমাদের সব ঠিকঠাক মতো চলতেছে, তাই না? এটা হচ্ছে ভয়েড মেথড, আর এগুলো হচ্ছে ইন্টিজার টাইপের ডেটা রিটার্ন করবে। আচ্ছা, তো এখন তাহলে আমি দেখি যে আরেকটা কনসেপ্ট মোটামুটি ইজি ইজি, আপনারা জাস্ট প্যারা নিয়েন না, জাস্ট একবারে ইজি, ঠিক আছে? দেখেন, এটার নাম হচ্ছে, এই টপিকটার নাম হচ্ছে মেথড ওভারলোডিং। আচ্ছা, মেথড ওভারলোডিংটা কি? একদম একদম সিম্পল, আপনি দেখেন, ইউ ক্যান ডিফাইন মাল্টিপল মেথডস উইথ দ্য সেম নেম। তাহলে কি বুঝতে পারতেছেন যে আপনি যদি সেম নেমে দুইটা মেথডে লিখতে চান, তাহলে কিন্তু আপনি লিখতে পারবেন। তাহলে কাহিনী কি, কীভাবে কী করতে হবে? বাট ডিফারেন্ট প্যারামিটার লিস্ট। তাহলে প্যারামিটার লিস্ট কিন্তু ডিফারেন্ট হইতে হবে। সেম নাম হলে কোনো সমস্যা নাই, কিন্তু প্যারামিটার কিন্তু ডিফারেন্ট হইতে হবে। আচ্ছা, দিস ইজ কল্ড ওভারলোডিং। হ্যাঁ, দিস ইজ কল্ড মেথড ওভারলোডিং। তাহলে এখানে দেখেন, এই জাস্ট এটা দিয়ে দেখাচ্ছি। আসলে টাইপিং করে বেশি সময় যাবে, আমি এখান থেকে, ওফ, কপি হচ্ছে না, ঝামেলা করে। আচ্ছা, তো দেখেন, আমি জাস্ট এখানে পেস্ট করে আপনাদেরকে বুঝিয়ে দিই কি হচ্ছে দেখেন। এই যে গ্রিড, ঠিক আছে, এই গ্রিড মেথড, আচ্ছা এটা, আচ্ছা না না, আমি এটা এইভাবে না বোঝাই, আপনারা এইভাবে কনফিউজ হয়ে যাবেন। দেখেন, এইখানে এখানে একটা গ্রিটিংস লিখছি, তাই না? বা বা এটা এটা দেখেন, দেখেন এটা একদম ভালো হবে, একদম ভালো একটা উদাহরণ হবে এটা। দেখেন, দেখেন, এই যে একটা মেথড অ্যাড নামে, সে হচ্ছে কি করতেছে, ইন্ট ইন্ট টাইপের একটা ভ্যালু নিচ্ছে এ, আর ইন্ট টাইপের একটা ভ্যালু নিচ্ছে বি। পরে সে দুইটা ইন্টিজারকে যোগ করে সে রিটার্ন করে দিবে, তাই না? মানে তাকে যে কল করবে তার কাছে রিটার্ন করে দিবে। এখন আপনি ধরেন অ্যাড নামে আপনি আরেকটা মেথড ক্রিয়েট করতে চাচ্ছেন, পাবলিক স্ট্যাটিক, ইন্ট সেম টাইপের ডেটা, ধরেন সেম টাইপের রিটার্ন টাইপ, ঠিক আছে? রিটার্ন টাইপ সেম। এখন আপনি কি করবেন, আপনি অ্যাড নামে একটা মেথড ক্রিয়েট করতে চাচ্ছেন, আমি এভাবে ক্লোজ করে দিই, ঠিক আছে? তো ধরেন ইন্ট এ, ইন্ট বি। এই ক্ষেত্রে দেখেন, আমি যখনই ইন্ট এ ইন্ট বি দিলাম এবং সেম মেথডের নাম দিলাম, তখনই আমাকে কি দেখাচ্ছে, একটা এরর। এইটা লাল হয়ে গেছে, কেন লাল হয়ে গেছে, কি বলতেছে? অ্যাড ইন্ট ইজ অলরেডি ডিফাইন্ড ইন মেইন। তার মানে অ্যাড নামে কিন্তু আরেকটা মেথড অলরেডি ডিফাইন করে দিছে। তো ও বলতেছে যে আমি আর হচ্ছে এই আমি হচ্ছে মানে চলতে পারবো না, কারণ এই নামে আরেকজন মেথড অলরেডি আছে, ঠিক আছে? মেইন মেথড এখানে আছে, মেইন ক্লাসের মধ্যে, তো আমি হচ্ছে রান করতে পারবো না। এবং এখন ওকে আমি কিভাবে এখন ঠিক করব? এখন ঠিক করতে হলে কি করতে পারবো, আমি সেম মেথড, এখানে সেম নাম আমি চাইলে দুইটা মেথডের নাম সেম দিতে পারি। সেক্ষেত্রে প্যারামিটারটা একটু চেঞ্জ করতে হবে। কি করতে হবে? ধরেন এখানে প্যারামিটার আছে, এখানে দুইটা, এখানেও দুইটা। তা আমি যদি এটাকে তিনটা বানাই দিই, ইন্ট সি, দেখেন এখন কিন্তু এরও চলে গেছে, কারণ এই দুইটা কিন্তু ডিফারেন্ট, ঠিক আছে? এই হয়তো নাম সেম হইতে পারে, কিন্তু ওকে যখন কল করব তখন কিন্তু আমার দুইটা ভ্যালু দিতে হবে ওকে, ঠিক আছে? ওকে দুইটা আর্গুমেন্ট পাস করতে হবে। আর ওকে যখন, এই অ্যাডটাকে যখন আমি কল করব তখন এই তিনটা ভ্যালু পাস করতে হবে। তখন দেখেন, কম্পাইলার আমার বুঝবে, কম্পাইলার অটোমেটিক বুঝবে যে আমি যখন তিনটা ভ্যালু পাস করব তখন এটা রান হবে, ঠিক আছে? এই কোডটা এই মেথডটা রান হবে, কারণ তিনটা ভ্যালুওয়ালা প্যারামিটার কোনটা কোন মেথডে আছে এটাতে। তখন কম্পাইলার এটাকে রান করবে। আর যদি দুইটা দুইটা ভ্যালুওয়ালা কোনো মেথড থাকে, যেমন এটা আছে অ্যাড, ঠিক আছে, এই অ্যাড, তখন এটা রান হবে। তাহলে আমি দেখি যে আমি রিটার্ন এ প্লাস বি প্লাস সি, তিনটারে যোগ করে আমি এখান থেকে পাঠাই দিই। তাহলে আমি এখান থেকে অ্যাড দিই, দেখেন কাহিনিটা কি হয়। এটা এটা দুইটাকে আমি জাস্ট ইয়া করে দিই, কমেন্ট করে দিই, দেখেন। এখন আমি যদি অ্যাডকে কল করি, দেখেন অ্যাড কল যখন কল করলাম তখন এখানে আমার দুইটা জিনিস দেখাচ্ছে, তাই না? দুইটা মেথডই দেখাচ্ছে। একটা মেথডে দুইটা ভ্যালু পাস করতে পারবো, আর একটা মেথডে তিনটা ভ্যালু পাস করতে। এখন আমার ইচ্ছা মতো আমি যেটা ইচ্ছা সেটা ইউজ করতে পারি। তো আমি যদি এখানে এটা ইউজ করি, তাহলে আমার এখানে তিনটা ভ্যালু পাস করতে হবে, 10, তারপরে কি দিব, 20, তারপর হবে 30। তাহলে দেখেন এখানে কিন্তু এ বি সি তিনটা ভ্যালু পাস হয়ে গেছে।
তার মানে ওই যে 2 নাম্বার যে মেথডটা ওইটা কল হবে, তাই না? তো আমি জাস্ট এটাকে int sum দেই। তো এখন হচ্ছে sout দেই sum। কি হবে? দেখি। তাহলে 10, 20, 30 যোগ হবে। 10, 20, 30 হ্যাঁ, 10, 20, 30 যোগ হচ্ছে 60 হচ্ছে। ঠিক আছে? 60। এই যে ৩টার যোগফল 60 আসতেছে। এই যে এটা ২ নাম্বারটা। এই যে। তো অ্যাকচুয়ালি কি হইলো? তাহলে কিন্তু আমি সেম নামে কিন্তু কি করতে পারতেছি, তাই না? সেম নামে মেথডই ব্যবহার না, মানে মেথডের নাম দিতে পারতেছি, কোনো সমস্যা নাই। জাস্ট প্যারামিটার চেঞ্জ করে দিচ্ছি। আচ্ছা, এমন যদি হয় যে আমি ২ টাই রাখবো। ধরেন আমি ২ টাই প্যারামিটার রাখবো। ঠিক আছে? এখানেও ২ টা, এখানেও ২ টা। এখন সেম নামও দিলাম। তো এখন কি করব? এখন কি করা যায়? এখন আমি চাইলে ডেটা টাইপ চেঞ্জ করতে পারি, তাই না? ধরেন ডেটা টাইপ চেঞ্জ করি। এটা ধরেন আমি অন্য একটা ডেটা টাইপ দিই। ধরেন এটা দেই ডাবল। এখনই কিন্তু সলভ হয়ে গেছে। দেখেন। মানে তাদের মধ্যে ডিফারেনশিয়েট করতে হবে আপনাকে। ঠিক আছে? একেবারে সেম টু সেম আপনি দিতে পারবেন না। কিছু না কিছু ডিফারেনশিয়েট আপনাকে করতে হবে। যেমন এইটার প্যারামিটারে কি আসবে? একটা ডবল টাইপের ভ্যালু দিতে হবে আর একটা ইন্টিজার টাইপের ভ্যালু আপনাকে দিতে হবে। মানে যখন অ্যাড এ কল করবেন, ঠিক আছে? অ্যাডকে কল করবেন। আর এই ক্ষেত্রে ২ টা ইন্টিজার টাইপের ভ্যালু দিতে হবে। তো এখন এটা আপনার উপর ডিপেন্ড করবে যে আপনি হচ্ছে কি করবেন? আপনি হচ্ছে কি টাইপের ভ্যালু দিবেন সেটার উপর ডিপেন্ড করে সে তারা কল হবে, ঠিক আছে? তারা কিন্তু কল হয়ে যাবে। এখানে কি বলতেছে যে উম required type integer, আচ্ছা। ও আচ্ছা, 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 আচ্ছা। আচ্ছা, দেখেন জাস্ট এই ২ টাকে ডবল করে দেই। না হলে আসলে এখানে ঝামেলা হচ্ছে, ঠিক আছে? আর দেখেন এই যে ২ টা ডবল না? ২ টা ডবল প্যারামিটার হিসেবে আসতেছে। তো ২ টা ডবল যোগ করলে কি হবে? মানে ২ টা ডবল না, ধরেন একটা ডবলই। একটা ডবল, ডবল মানে কি? 0.0, 1.2, 1.5 এই ধরনের যে ডেসিমাল পয়েন্ট, ঠিক আছে? এদেরকে আমরা ডবল বলতেছি। তো একটা যদি দশমিক সংখ্যার সাথে একটা যদি নরমাল পূর্ণ সংখ্যা যোগ করেন, সেটা কিন্তু দশমিক সংখ্যায় আসবে। যোগফলটা কি আসবে? দশমিক সংখ্যা আসবে। তা আমি এখানে রিটার্ন টাইপ দিচ্ছি ইন্টিজার। বাট অ্যাকচুয়ালি দশমিক সংখ্যার একটা ভ্যালু আসবে। কিন্তু আমি চাচ্ছি যে ইন্টিজার টাইপের নাম্বার। বাট এখানে তো ঝামেলা হয়ে গেছে, তাই না? তো এইজন্য এটাকে আমি রিটার্ন টাইপ কি করব? রিটার্ন টাইপ আমি ডবল দিয়ে দিই। ডবল। তাহলে দেখেন এরর চলে গেছে। তো অ্যাকচুয়ালি ডবল যেই ২ টার যোগফল কিন্তু একটা ডবল নাম্বার আসবে, হ্যাঁ? দশমিক সংখ্যা আসবে এবং সেটা রিটার্ন করলে কিন্তু দশমিক সংখ্যাই রিটার্ন করতে হবে, তাই না? তো জাস্ট এখান থেকে এভাবে আমি এখানে এখন কি করতে হবে? এখানে ৩ টা প্যারামিটারওয়ালা কোনো কিছু নাই। আমি এটা কেটে দিয়েছি। সো এভাবে। এখন আমি যদি এটাকে প্রিন্ট করি, ধরেন আচ্ছা, ধরেন এড। এখন দেখেন এড এ কি আছে? একটা ডাবল নাম্বার দিতে হবে, একটা ইন্টিজার নাম্বার দিতে হবে। তাহলে ডাবল নাম্বার দেই। ডাবল নাম্বার কি দিব? 10.0 বা 10.5। হ্যাঁ, একটা ডবল নাম্বার দিলাম। ওকে, ফাইন। তারপর একটা ইন্টিজার নাম্বার দিতে হবে। তারপরে আমি দিলাম 10। ওকে, তাহলে কিন্তু এরর কিন্তু চলে গেছে। এখন এটাকে আমি প্রিন্ট করে দিই। আচ্ছা, এটাকে তো আমি ডিরেক্ট প্রিন্ট করতে পারি, তাই না? কিভাবে ডিরেক্ট প্রিন্ট করবে? জাস্ট এই যে system.out.println দিবেন। তারপরে এটার ভিতরেই জাস্ট মেথডের নামকে কল দেন। দেখেন এটা দেখতে অনেক কমপ্লেক্স মনে হয়, তাই না? দেখেন, এতক্ষণ আমি যেটা করতাম যে আগে মেথডকে কল দিতাম। কল দিয়ে ওর যে রিটার্ন ভ্যালু পাইতাম সেটা একটা ভ্যারিয়েবলে রাখতাম। তারপর ওই ভ্যারিয়েবলটাকে system.out.println এর মধ্যে দিয়ে প্রিন্ট করতাম। এখন আমি ডিরেক্ট এটাকে মেথডটাকে কল দিলাম, ওই মেথডের মধ্যে ২ টা ভ্যালু পাস করে দিলাম। এখন এই যে মেথডটা সে রিটার্ন করবে না? সে কি রিটার্ন করবে? সে যে রিটার্ন করবে ওইটাকেই আমি প্রিন্টএলএন এর মধ্যে ডিরেক্ট দিয়ে দিছি। এখন সে যেটা রিটার্ন করবে সেটাই সাথে, সাথে হয়ে যাবে, প্রিন্ট হয়ে যাবে। এটা আসলে কমপ্লিকেটেড মনে হচ্ছে, তাই না? তো দেখেন এটা রান করি। রান করলে কিন্তু কত? ৩০ এর নিচে আসবে হচ্ছে কত? ২০.৫। এই যে, সরি, এই যে, হ্যাঁ, ঠিক আছে। এটা আসছে। ৩০ আসছে, ২০.৫ আসছে। তাহলে কিন্তু সব কিন্তু একদম পারফেক্টলি কাজ করতেছে, রাইট? সো এটা হচ্ছে কি? এটা হচ্ছে মেথড ওভারলোডিং, ঠিক আছে? যে সেম নাম আপনি দিতে পারবেন, কোনো ঝামেলা নাই। কিন্তু আপনাকে কোনো কিছু না কোনো কিছু একটা ডিফারেনশিয়েট করতেই হবে। হয় আপনি প্যারামিটারের যেই ডেটা টাইপ সেটা কিছুটা চেঞ্জ করে দেন, অথবা রিটার্ন টাইপ চেঞ্জ করেন, বা কিছু না কিছু আপনাকে চেঞ্জ করতে হবে, বা নাম্বার অফ প্যারামিটার বাড়ায় দেন, ঠিক আছে? আপনি যে শুধু এখানে মানে ইন্টিজার দিতে পারেন, এখানে স্ট্রিং টাইপের ডেটা আপনি নিতে পারেন। মানে প্যারামিটার হিসেবে তো যেকোনো কিছু নিতে পারবেন, তাই না? ওটা তো ম্যাটার করে না। তো আচ্ছা, যাই হোক, এখন এটা এরর দিবে কারণ এখানে চেঞ্জ করে দিচ্ছি ডেটার তো তাহলে বোঝা গেল যে আমরা আসলে মেথড ওভারলোডিং কিভাবে কাজ করে।
আর হচ্ছে কি, আচ্ছা শেষ তাহলে আমাদের অ্যাকচুয়ালি আজকের যেই টপিকটা নিয়ে ডিসকাস করার কথা পুরোটাই শেষ এবং অনেক অনেক লেন্দি একটা ভিডিও হয়ে যাচ্ছে। অলরেডি 45 মিনিটস হয়ে গেছে। আই এম রিয়েলি সরি গাইস, বিকজ আমি যেভাবে বুঝাচ্ছি যদি আপনাদের প্রবলেম থাকে, এরপরও যদি কোনো প্রবলেম থাকে আপনারা কাইন্ডলি আমাকে কমেন্ট করবেন, ওকে? তো এরপরে জাস্ট দেখেন সব কিছু আমাদের কমপ্লিট। এখন আমরা দেখব কাস্টম ভার্সেস বিল্ট ইন মেথড। দেখেন এতক্ষণ যে আমরা মেথডগুলো ক্রিয়েট করছি, ঠিক আছে? এই যে গ্রিটিংস, অ্যাড, তারপরে প্রিন্ট, নেম, এই যে মেথডগুলো বানাইছি এগুলাকে আমরা বলতেছি কাস্টম মেথড। কাস্টম মেথড মানে আমরা আমাদের নিজেদের মতো করে বানাইছি, তাই না? যেভাবে ইচ্ছা এইভাবে আমরা বানাইছি। আচ্ছা, কিছু জাভাতে কিছু বিল্ট ইন মেথড আছে, ঠিক আছে? এই যে দেখেন জাভাতে কিছু বিল্ট ইন মেথড। বিল্ট ইন মেথড হচ্ছে প্রিডিফাইন্ড মেথড। দেখেন কি লেখা আছে, built-in methods in Java are predefined functions readily available for use within programs। তার মানে রেডিলি অ্যাভেলেবেল কিছু ফাংশন মানে কিছু কোড মানে কিছু মেথড আর কি, কিছু মেথড রেডিলি বানাই দেওয়া আছে আগে থেকে। আমরা জাস্ট শুধু এটা ইউজ করব, জাস্ট ইউজ করলেই হবে। হ্যাঁ, আমাদেরকে সেটা আউটপুট দেখাবে। দে আর পার্ট অফ জাভা স্ট্যান্ডার্ড লাইব্রেরি। সো জাভার স্ট্যান্ডার্ড লাইব্রেরি নামে একটা জিনিস আছে, ওইটার একটা পার্ট হচ্ছে এই বিল্ট ইন মেথডগুলা। তো এটার এক্সাম্পল কি দেখেন, এইটা যে কাস্টম, এটা হচ্ছে একটা কাস্টম মেথড যেটা আমরা একটু আগে বানাইছি এরকম, ঠিক আছে? আর এই যে দেখেন আইও মেথডস, এটা এগুলো অ্যাকচুয়ালি জাভা ল্যাং ডট যে সরি জাভা ডট ল্যাং নামে একটা প্যাকেজ আছে বা একটা ফোল্ডার আছে, ঠিক আছে? ওই ফোল্ডার থেকে এগুলো আমরা মানে বেশিরভাগ মেথডগুলোই আসলে অ্যাকচুয়ালি আমরা ইউজ করি আর কি। আর এগুলো হচ্ছে জাভা স্ট্যান্ডার্ড লাইব্রেরি থেকে আসে, ঠিক আছে? তো আচ্ছা ডিপলি বোঝার দরকার নেই, জাস্ট এটা বোঝেন যে কিছু, যেমন এই যে দেখেন আইও মেথডস, প্রিন্ট এলেন। আচ্ছা দেখেন এই যে আমরা এতক্ষণ ধরে এখানে এই যে আমরা দেখেন আমরা সবসময় কি করি না, যে সিস্টেম ডট আউট, দেখছেন সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলেন, দেখছেন? এই যে প্রিন্ট এলেন জিনিসটা, এটা কি করে? এটা তো একটা প্রিন্ট করে, তাই না? আচ্ছা তো এই প্রিন্ট যে করে, এই প্রিন্ট করার কাজটা আমরা কি কখনো লিখছি? আমরা তো কখনো লিখি নাই। দেখেন আমি জাস্ট কি করতেছি, এই যে দেখেন আমি জাস্ট এই প্রিন্টের উপরে কন্ট্রোল ধরে জাস্ট মাউসের এই লেফট ক্লিক করতেছি, ঠিক আছে? মাউসের লেফট সাইডের বাটনটা ক্লিক করতেছি কন্ট্রোল ধরে, দেখেন এখানে চলে আসছে এই যে প্রিন্ট, দেখছেন? এই যে দেখেন পাবলিক ভয়েড প্রিন্ট এলএন। এই যে প্রিন্ট এলএন নামে কিন্তু একটা মেথড জাবার কোথায় কোন ক্লাসে দেখেন, প্রিন্ট স্ট্রিম ডট জাভা নামে একটা ক্লাস আছে, সেই ক্লাসের মধ্যে এই প্রিন্ট এলেন নামে এই মেথডটা কিন্তু বানাই দেওয়া আছে। এখন এটা কে বানাইছে? এটা অ্যাকচুয়ালি যারা ডেভেলপার, যারা হচ্ছে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাকে বানাইছে, ওরা হচ্ছে প্রতিনিয়তই এই ধরনের মেথড এগুলাকে তারা রাইট করতেছে, তারা ডেভেলপ করতেছে যাতে আমরা সহজভাবে কিছু জিনিস ইউজ করতে পারি। তো অলরেডি কিন্তু একটা আহ, এরকম মেথডগুলো তারা আগে বানায় রাখছে, প্রিডিফাইন্ড মেথড তারা বানায় রাখছে, আমরা জাস্ট ইউজ করলেই আমরা আউটপুট পাই, দেখি। তো এই যে প্রিন্ট এলএন, এটা একটা প্রিডিফাইন্ড মেথড, এটা অলরেডি বানায় দেওয়া আছে, আমরা জাস্ট ইউজ করতেছি, তাই না? দেন এখানে যে দেখেন ম্যাথ ম্যাথ ফাংশন নামে কিছু ইয়া আছে, ম্যাথমেটিক্যাল যেই আমরা কাজগুলো করি সেগুলোর জন্য করতে হয়। যেমন দেখেন স্কোয়ার্ট নামে একটা মেথড আছে, সেটা রিটার্নস দ্য স্কোয়ার রুট অফ দ্য নাম্বার। কিভাবে কি হয় দেখি তো। দেখেন আমি জাস্ট সিম্পলি দেখাই, এখানে এখানে যে জাস্ট এটা দেখি, আমি একটা মেথড বানাই, ঠিক আছে? জাস্ট পাবলিক স্ট্যাটিক, সরি, পাবলিক স্ট্যাটিক, আচ্ছা স্কোয়ার রুট না, তো স্কোয়ার রুটে ধরুন আমি ইন্টিজার ইন্টিজার টাইপের রিটার্ন টাইপ ধরলাম। তারপর আমি দিলাম যে ফাইন্ড স্কোয়ার্ড স্কোয়ার রুট। ওকে, সো এটার নাম দিলাম আমি ফাইন্ড স্কোয়ার রুট। তো এটাকে আমি একটা প্যারামিটার নিব, তো এখন এটাতে একটা নাম্বার নিতে হবে, তাই না? তো একটা নাম্বার নিব, ইন্টিজার টাইপের একটা নাম্বার নেই, ঠিক আছে? নাম্বার নাম দিলাম হচ্ছে নাম্বার, এটা একটা ভেরিয়েবল নিলাম। তারপরে এভাবে কার্লি ব্রেস দিয়ে মেথড লিখলাম। তো এখন আমি দেখেন এখানে কি ম্যাথ ফাংশন, তাই না? ম্যাথ মানে ম্যাথ নামে একটা প্রিডিফাইন্ড একটা মেথড আছে, বিল্ট ইন মেথড। তো আমি জাস্ট এখানে ম্যাথ লিখি, দেখেন এই যে ম্যাথই আছে, দেখছেন? তো দেখেন ম্যাথ চলে আসছে। সো জাভা ডট ল্যাঙ্গুয়েজ, এইটা একটা প্যাকেজ, এই প্যাকেজ থেকে এইটা এই ইয়াটা আসতেছে, ঠিক আছে? এটা একটা ক্লাস, হ্যাঁ? ম্যাথ হচ্ছে কি, ম্যাথ হচ্ছে একটা ক্লাস। তো এই ম্যাথ ডট যখন দিব তখন দেখেন এই ম্যাথ ফাংশন, এই ম্যাথের মধ্যে কতগুলা মেথড বানানো দেওয়া আছে, দেখছেন? ম্যাথমেটিক্যাল যে আমরা কাজগুলা করি সবগুলা কাজ অ্যাবস্ট্রাক্ট, দেখছেন?
অ্যাবসোলিউট ভ্যালু বের করা, তারপরে স্কোয়ার বের করা, হ্যাঁ, স্কোয়ার রুট, তারপরে হচ্ছে এই যে সেল মোড, ঠিক আছে, কোসাইন, মানে কত কিছু যা আছে, এই যে ফ্লোর করা, হ্যাঁ। তো এই যে ম্যাক্স ভ্যালু, মিন ভ্যালু, কত কিছু আপনি বের করতে পারবেন, ম্যাথমেটিক্যাল যত কাজ আছে সব আপনি এখানে করতে পারবেন। তো ম্যাথ ডট স্কোয়ার যদি দিই, স্কোয়ার স্কোয়ার রুট, তো এখানে আমি কি করবো, এটা এখানে পাস করে দিব ওই যে এই যে নাম্বারটা আসবে, হ্যাঁ, আর্গুমেন্টে প্যারামিটার হিসেবে। তো এটা আমি এখানে পাস করে দিব, ঠিক আছে। তারপরে আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে সেমিকোলন। তারপরে এখানে 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 একটা স্কোয়ার রুট আসবে, তাই না? স্কোয়ার রুট তো আসবে। তো স্কোয়ার রুটটাকে আমি জাস্ট ইন্টিজার দিয়ে একটা নাম্বার দিয়ে দিই যে স্কোয়ার রুট সমান সমান, এটা আছে এখানে কি দেখাচ্ছে, আচ্ছা এটা ডাবল পাস করবে, হ্যাঁ, স্কোয়ার রুটটা ডাবল পাস করবে, হ্যাঁ। রিকোয়ার্ড টাইপ ইন্টিজার প্রোভাইডেড ডাবল, আচ্ছা ওয়াই এস টু ইন্টিজার, আচ্ছা 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 আচ্ছা, এটা অ্যাকচুয়ালি ডাবল পাস করবে, আমি দেখাচ্ছি। এটা ইন্টিজার পাস করে না, এটা যে ভ্যালুটা আসে, স্কোয়ার রুটটা আসে, সেটা একটা ডাবল ভ্যালু, ঠিক আছে। সো আমি একটা ডাবল স্কোয়ার রুট পাবো, এখন আমি এটাকে পাস করে দিব, তাই না, রিটার্ন করে দিব। তো রিটার্ন করে দিব কি, স্কোয়ার রুট। আচ্ছা এখানে এরর দিবে, কেন দিবে এরর? কারণ দেখেন, আমি যে আমি তো একটা ডবল ভ্যালু পাচ্ছি, তাই না? সো স্কোয়ার রুটটা যেটা পাবো, সেটা তো আমরা একটা ডবল ভ্যালু পাবো। সো এটা আমি স্কোয়ার রুটে স্টোর করতেছি, কিন্তু রিটার্ন করার সময় আমি এটা যখন রিটার্ন করতেছি বলতেছে যে কি বলতেছে, যে রিকোয়ার্ড টাইপ হচ্ছে ইন্টিজার প্রোভাইডেড ডবল। এই যে আমি যে রিটার্ন টাইপ দিলাম, সেটা কি ইন্টিজার টাইপের রিটার্ন টাইপ দিলাম না? কিন্তু আমি তো পাস করতেছি কি, ডাবল ভ্যালু। তো এই যে ইরোর দিবে। So আমি এটাকে ডবল করে দিই। তো এই যখন রিটার্ন টাইপ ডবল করে দিব, তখন কিন্তু রিটার্ন টাইপ ডবল, কিন্তু ডবল ভ্যালু কিন্তু রিটার্ন করতে পারবো। তো রিটার্ন করলাম। তো রিটার্ন করলে এখন এইটাকে যখন আমি কল করব, তো আমি যখন এখন মেন মেথডে যাই, সবার নিচে যাই, আচ্ছা এগুলো সবগুলো আমি কমেন্ট আউট করি, সবগুলো আমি এখান থেকে কমেন্ট আউট করি। তার মানে এখানে কিছুই রান হবে না, মেন মেথডে যখন সব কমেন্ট আউট হয়ে গেছে, ঠিক আছে। তো এখন আমি স্কোয়ার রুটের যেই ফাংশনটা আছে, এই যে ফাইন্ড স্কোয়ার রুটকে যখন কল করব, তখন আর্গুমেন্টে একটা ইন্টিজার নাম্বার আমাকে পাস করতে হবে, তাই না? তো আমি একটা ইন্টিজার নাম্বার পাস করি, তো আমি ধরেন এখানে দিলাম 4। সো এটাকে সেমিকোলন দিয়ে ক্লোজ করি। এখন এইটা তো একটা ভ্যালু রিটার্ন করবে, হ্যাঁ, এটার স্কোয়ার রুটটা আমি রিটার্নে পাবো, তাই না? স্কোয়ার রুটটা আমি রিটার্নে করব, এইটাকে যখন কল করব স্কোয়ার রুটটা পাবো। সো অ্যাগেইন আমি কি করতে পারি, ডাবল রুট, ঠিক আছে, জাস্ট রুট লিখি, ডাবল রুট। তো এখানে চলে আসছে, রিটার্ন টাইপ করে এই রিটার্নের ভ্যালুটা স্কোয়ার রুটটা এখানে চলে আসছে রুটে। তো আমি জাস্ট এটাকে প্রিন্ট করে দিই, ঠিক আছে। আমি চাইলে এখানে একটা কমেন্ট এখানে লিখতে পারি, স্ট্রিং কিছুটা লিখতে পারি, তাই না, যে এটা তো বোঝা যাচ্ছে না এটা কি। তো এখানে এভাবে লিখতে পারি না যে স্কোয়ার বা স্কোয়ারটি, এসকিউআরটি ইজ, তারপরে এখানে কি দিতে হবে, এখানে প্লাস দিতে হবে, তাই না। এই যে এখানে একটা ট্যাক্স দিয়ে দিলাম, ডবল এই যে সেমি দিয়ে ডবল কোড দিয়ে এখানে জাস্ট একটা স্কোয়ারটিস, তারপরে এখানে একটা প্লাস দিলাম, তারপরে এই যে ভ্যারিয়েবলটা আছে এটার নামটা এখানে দিয়ে দিলাম, তাহলে এটার পরে এটার ভ্যালুটা চলে আসবে। তাহলে আমি এটা রান করে দেখি, লেটস সি। আচ্ছা, তাহলে স্কোয়ার ইজ 2, তার মানে কি, স্কোয়ার রুট 4-এর স্কোয়ার রুট কত, 2। তাহলে কিন্তু আমাদের কিন্তু সব কিছু ঠিকঠাক আউটপুট দিচ্ছে, তাই না? এই মেথডটা কিন্তু একদম পারফেক্টলি কাজ করতেছে। তো আমি যদি এখানে ধরেন 16 দেই, হ্যাঁ, 16 দেই, জাস্ট ভ্যালু দেব, রান করব, অ্যান্ড এখানে প্রিন্ট হবে কত, 4। একদম পারফেক্টলি কাজ করতেছে। তো তাহলে কি, তাহলে আমাদের মোটামুটি বোঝা গেল যে এই যে প্রি ডিফাইন্ড মেথড, এগুলো হচ্ছে বিল্ট ইন মেথড, এগুলো অলরেডি বানানো আছে, ঠিক আছে। এই ধরনের কিছু মেথড আছে যেগুলো আমরা ইউজ করি আমাদের কোডিংয়ে, কিন্তু জাস্ট এগুলো আমরা বানাই না, এগুলো আগে থেকেই বানানো। ওকে, সো তাহলে মোটামুটি সব কভার হলো। তাহলে রিক্যাপ করি, সামান্যভাবে রিক্যাপ করি, অনেক বড় ভিডিও, সরি। তো প্রথমে আমরা মেথড সিনট্যাক্স দেখলাম। তো মেথড সিনট্যাক্স কি, পাবলিক স্ট্যাটিক, তারপরে রিটার্ন টাইপ দিতে হবে, তারপরে মেথডের নাম দিতে হবে, তারপরে হচ্ছে প্যারামিটার, আমরা যদি দিতে চাই প্যারামিটার দিতে পারবো, ভেতরের কোডগুলো লিখবো, তারপরে সেটা এক্সিকিউট হবে, ঠিক আছে।
ইয়া তারপরে আমরা দেখলাম হচ্ছে প্যারামিটার কিভাবে ডিফারেন্ট টাইপের প্যারামিটার আমরা এখানে নিতে পারি, নিয়ে সেগুলো কিভাবে আমরা এখানে ইউজ করব। ঠিক আছে, ইউজ করে আমরা রিটার্ন কিভাবে করব, রিটার্ন করব এবং রিটার্ন টাইপ কিভাবে লিখতে হয় সেটা দেখলাম। ঠিক আছে, তারপরে আমরা দেখলাম হচ্ছে কি, তারপরে মেথড ওভারলোডিং দেখলাম। ঠিক আছে, যে সেম টাইপের যদি সেম নাম যদি ইউজ করতে হয় মেথডের, সেই ক্ষেত্রে কিন্তু মেথড ওভারলোডিং হবে। সেক্ষেত্রে আমাদেরকে প্যারামিটারের নাম, প্যারামিটারের নাম্বার, কয়টা প্যারামিটার নেব, অথবা প্যারামিটারের যে ডেটা টাইপ, এগুলা চেঞ্জ করে দিতে হবে। হ্যাঁ, আর ফাইনালি আমরা দেখলাম যে কি, ফাইনালি আমরা দেখলাম যে কাস্টম মেথড আমরা কিভাবে বানাইতে পারি, আর হচ্ছে প্রি ডিফাইন প্রি বিল্ড কিভাবে মেথডগুলো আমরা ইউজ করতে পারি। সো আজকের মতো তাহলে এতটুকুই। আর নেক্সট ভিডিওতে তাহলে আমরা ইনশাল্লাহ আমাদের মোটামুটি এই সবগুলো টপিক কাভার। ঠিক আছে, উপরের থেকে এগুলা জাস্ট ওপি বেসিকটা এখনো হয় নাই, তো আমরা ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে এই ওপি বেসিকটা আমরা দেখবো। ওকে, সে পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ।